জুলাইয়ের যে মহাবিপ্লব ছিল, মহাকাব্যিক বিপ্লব ছিল, আজকে 2 বছরের মাথায় এসে যাদেরকে বাংলাদেশ থেকে আমাদের তরুণেরা তাড়িয়ে নয়াদিল্লি পর্যন্ত পৌঁছে দিল, তাদের আস্ফালনটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে আজকে তারা হুমকি দেয় এত তারিখে ফেরত আসবো, অত তারিখে ফেরত আসবো, এবং ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে জুলাই সিডিআই লিখে তারা ভরে ফেলছে। এই ব্যর্থতা সামগ্রিকভাবে আমাদের রাষ্ট্রের, এই ধৃষ্টতা তারা দেখানোর সুযোগ পায়নি প্রথম 1.5 বছরে, কিন্তু পরবর্তী 6 মাসে তারা এই ধৃষ্টতা দেখাচ্ছে। আজকে তারা তারিখ দিচ্ছে ফেরত আসবে। আমি জাতির পক্ষ থেকে একটা মেসেজ দিতে চাই, উনি তারিখ এবং দিনক্ষণ দিয়ে ফেরত আসতে চাচ্ছেন। অনেকেই ফুলের মালা নিয়ে অপেক্ষা করবেন বলেছেন, আমরাও ফুলের মালা একটা নেব, কিন্তু সেই ফুলের মালাটা তৈরি হবে ম্যানিলা রোপ নামে একটা বিশেষ দড়ি দ্বারা, সেইটি তার গলায় পরানোর জন্য। দায়িত্ব গ্রহণের পরে প্রথম দিন আমি হসপিটালে ছুটে গিয়েছি। সেখানে গিয়ে চোখ হারানো, হাত এবং পা হারানো, স্টমাক উড়ে গেছে, মুখমণ্ডল উড়ে গেছে এমন মানুষদেরকে সেখানে পাই। তারা যেটা বলেছিলেন সে ভয়াবহ কথা, যে প্রাইম মিনিস্টার তদানীন্তন সেই স্বৈর শাসক সেই হসপিটালে গিয়ে বলে এসেছে যে এদের চিকিৎসার কি অবস্থা। বলেছে অবস্থা ভালো না। বলছে এদের কোনো চিকিৎসা যেন না পায়, আর এখান থেকে যাতে বাইরে যেতে না পারে সেটা তোমরা দেখবা, কারণ বাইরে গেলে এটা প্রকাশিত হয়ে যাবে এদের উপর আসলে কি হয়েছে। আহতদের সামনে এই কথাগুলো হয়েছে। তারা শুধু আমাদেরকে বলেছেন তাই নয়, তারা একই কথা ট্রাইব্যুনালে এসে সাক্ষীও দিয়েছেন, নো রিলিজ নো ট্রিটমেন্ট। এইটা নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকেরা বহু রকমের ট্রল করেছিল। তারা বলেছে চিফ প্রসিকিউটর এটা মূর্খ, বুঝে না। আসলে তারা বোঝানোর চেষ্টা করেছে নো রিলিজ নো ট্রিটমেন্ট মানে হচ্ছে চিকিৎসা না দিয়ে যেন বিদায় না আদায় হয়। কিন্তু সাক্ষীরা এসে সুস্পষ্ট করেছে যে আমার পায়ে পচন ধরেছে, অসহনীয় যন্ত্রণা হয়েছে, অপারেশন করা দরকার, অপারেশন করেনি, ড্রেসিংয়ের নামে আমাদেরকে কষ্ট দিয়েছে। আমরা বারবার বলেছি অ্যানেস্থেসিয়া দিয়ে আমাদেরকে ড্রেসিং করা হোক, তারা বলেছে তুই অ্যানেস্থেসিয়া পাবি না। এবং আমরা যখন বলেছি আমাদেরকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আমরা এখান থেকে অন্য জায়গায় চলে যাব, বলছে প্রধানমন্ত্রীর নির্দেশ আছে, এখান থেকে তোরা বেরো হতে পারবি না। যেটা একটা যুদ্ধ ছিল, সেই যুদ্ধে এক পক্ষ অস্ত্র ব্যবহার করেছে, আর এক পক্ষ বক্ষ ব্যবহার করেছে ঢাল হিসাবে, তারা অস্ত্র ব্যবহার করেনি। এই অসম মহাযুদ্ধে এই তরুণদের বক্ষ জিতেছে। তারা এই বুক দিয়ে 7.62 মিলিমিটারের রাইফেলকে পরাজিত করেছে। শুধু তাই নয়, সেই রাইফেলের যারা ব্যবহার করেছিল ব্যবহারকারী এবং তাদের প্রধান কমান্ডার শেখ হাসিনা, তারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ট্রানজিশন করার জন্য 5টা জিনিস লাগবে। একটা হচ্ছে ক্রিমিনাল প্রসিকিউশন, বিচার এবং শাস্তি, এটা দিতেই হবে। সুতরাং এই বিচারের প্রশ্নে কোনো শিথিলতার কোনো সুযোগ নেই। এই যে লক্ষ লক্ষ আহত হয়েছে, 1,500-এর বেশি শহীদ হয়েছে, এত সাক্ষী, এত এভিডেন্স, এত আসামি, সবগুলোর বিচার একসাথে খুব দ্রুততম সময়ের মধ্যে করা যাবে না। যে কারণে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির বিচার এবং সাধারণ মার্ডার কেসের বিচারের মধ্যে গালফ অফ ডিফারেন্স। এই ডিফারেন্সের কারণেই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির বিচার শুরু হয় সুপ্রিম কমান্ডারকে দিয়ে। সেই কারণে সমস্ত অপরাধের নিউক্লিয়াস যার নির্দেশে, যার কারণে, যাকে ক্ষমতায় রাখার স্বার্থে এত বড় অপরাধ সংগঠিত হয়েছিল বাংলাদেশে, সেই শেখ হাসিনার বিচার সবার আগে হয়েছে এবং তার মৃত্যুদণ্ড হয়েছে। বাকি যারা পাইপলাইনে আছে প্রত্যেকের বিচার করতে হবে। এই জুলাইয়ের শহীদদের সমস্ত স্মৃতি, বীরত্ব গাথা, এগুলোকে এমনভাবে স্থান দিতে হবে 1 শতাব্দী অথবা তার চেয়েও বেশি সময় আমাদের তরুণদের এই বীরত্ব গাথা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের পরবর্তী প্রজন্ম এই বীরত্বের কাহিনী দেখে আগামী দিনে ইন্সপায়ার্ড হবে, এবং আবারও যদি রাষ্ট্রের জন্য কোনো স্বৈর শাসন নেমে আসে, তাকে প্রতিরোধ করার জন্য পূর্বসূরিদের সেই বীরত্ব গাথা দেখে তারাও যাতে সামনে বীরত্ব নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে। এই নিকৃষ্টতম অপরাধীদের ট্রানজিশনাল জাস্টিসের নামে ক্ষমা করার কোনো সুযোগ নাই। প্লেন অ্যান্ড সিম্পল।